আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাডমিশন টেস্ট যেটা হয়ে গেল কিছুদিন আগে 2020-21 সেশনের আমরা আজকে লেকচার 1 5টা প্রশ্ন সলিউশন করব এবং শুরুতে একটা জিনিস বলে দেই যে এবছরের মেডিকেল প্রশ্নটা একটু ব্যতিক্রম বলবো একদিক দিয়ে, সেটা হচ্ছে যদি এই 5টা প্রশ্ন খেয়াল করো দেখো যে প্রত্যেকটার অপশন কিন্তু ইংরেজিতে, এবং বায়োলজির যদি 25টা প্রশ্ন খেয়াল করা হয়, আমি আসলে কাউন্ট করি নাই, ম্যাক্সিমাম প্রশ্নই হচ্ছে অপশনগুলো ইংরেজিতে। এমনকি প্রশ্নের মধ্যে যেমন শ্যাওলা আছে, ব্র্যাকেটে কিন্তু অ্যালগি দেওয়া ছিল, যেটা আমরা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নে খেয়াল করি যে সেখানে ইংরেজি টার্ম বাংলা টার্ম দুটোই থাকে। বাট মেডিকেলে কিন্তু এমন না যে অসমোসিস আছে পাশে ব্র্যাকেটে অভিস্রবণ দেওয়া আছে, তা কিন্তু না। সো এক্ষেত্রে অনেকেরই কিন্তু প্রবলেম হতে পারে। এই জন্য আমি শুরুতেই যে সতর্কতা তোমাদের অবলম্বন করতে বলবো সেটা হলো, যেমন কুড়ি সৃষ্টি, এটা কিন্তু হাসান স্যারের বইয়েই আছে, বাট অপশনে কিন্তু বাংলায় লেখা ছিল গোলাপ, বড়ই এটসেট্রা, কিন্তু গোলাপ মানে যে রোজ এটা তো আমরা জানি, রাইট? হয়তোবা আমি যদি এখন বলি যে হোমি মানে কি, এটা হয়তো আমরা অনেকেই জানি না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এবারের প্রশ্নটা এমনও হতে পারে যে ইংলিশ ভার্সনের বই থেকেও করা হতে পারে, কারণ এই যে ইংলিশ টার্মগুলো, অথবা যিনি প্রশ্ন করেছেন উনি হচ্ছেন ইংলিশে পণ্ডিত, বাংলা দেখে সেগুলোর ইংলিশ অপশন লিখেছেন, কিছু একটা হতে পারে। তাই এ থেকে আমাদের যেটা শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই যে এক্সাম্পলগুলোর অবশ্যই যেগুলোর পাশে সায়েন্টিফিক নেম আছে বা ইংরেজি আছে, আমরা সেই ইংরেজিগুলো অবশ্যই পড়ার ট্রাই করব। আচ্ছা, তো এবার চলে আসি আমাদের আজকের যে 5টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে শ্যাওলাগুলোর অযৌন প্রজনন কোনটি দ্বারা সম্পন্ন হয়? প্রশ্নটা নেওয়া হয়েছে 5ম অধ্যায় থেকে, শৈবাল ছত্রাক। সো শ্যাওলা মানেই শৈবাল, তার মানে শৈবালের জনন থেকে প্রশ্নটা হয়েছে। সো আমরা জানি শৈবাল 3 ভাবে জনন করে: অযৌন জনন, যৌন জনন এবং অঙ্গজ জনন। এবং যদি লক্ষ্য করে থাকো তোমরা বা পড়াশোনা করে থাকো, তাহলে অবশ্যই খেয়াল করা হয়েছে যে স্পোর আর গ্যামেট, স্পোর হচ্ছে অযৌন জননের একক আর গ্যামেট হচ্ছে যৌন জননের একক। সো যদি কারো শেষে স্পোর থাকে তাহলে চোখ বন্ধ করেই আমরা ধরে নিব যে এটা অযৌন জনন করে। দুই একটা এক্সেপশন আছে, সেটা অন্যান্য জায়গায়, যেমন ওই যে ব্যাসিডিওস্পোর দিয়ে অ্যাগারিকাস, এটা যৌন জনন করে, এরকম কিছু। তো যদি আমরা লক্ষ্য করি, কেউ যদি শুধু এই কনসেপ্টটা মাথায় রাখে যে স্পোর হচ্ছে অযৌন জননের একক, তাহলে এখানে 4টা অপশনের মধ্যে যেহেতু একটাতেই আছে স্পোর, তাহলে সঠিক আনসার হচ্ছে সেটাই। তবে এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে যে স্পোর না থাকলে সেগুলো নর্মালি হয় অঙ্গজ জনন, যেমন টিউবার, ফ্র্যাগমেন্টেশন এর বাংলা হচ্ছে খণ্ডায়ন, রাইজয়েড এর বাংলা রাইজয়েড, এইগুলো দিয়ে মূলত হয় অঙ্গজ জনন, ঠিক আছে? তবে যেটা অবশ্যই মাথায় রাখতে হবে যে স্পোর থাকা মানে যে যেমন 100% হচ্ছে সেটা অযৌন জনন করে, আবার কিছু কিছু অযৌন জননকারী অংশ আছে যাদের শেষে কিন্তু স্পোর নাই, সেগুলোই তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, যেমন কনিডিয়া, যেমন গনিডিয়া, যেমন হচ্ছে অ্যাকিনিটি। যদিও অ্যাকিনিটিকে আজমল স্যারের বই অঙ্গজ জনন বলছে, হাসান স্যারের বই অযৌন জনন বলছে। তারপরে এখানে সিম্পল বিষয়টা কি মাথায় রাখতে হবে, প্রথমে যে স্পোর থাকা মানে অযৌন জনন, নামের শেষে গ্যামি 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 থাকা মানে যৌন জনন, আর বাদ বাকি যা আছে সেগুলো হচ্ছে অঙ্গজ জনন। এখন কনফিউশন কোথায় হতে পারে? কনফিউশন হতে পারে যে নামের শেষে স্পোর নাই তবুও সেটা অযৌন জনন করছে, সেইগুলো আলাদা করে তোমাদেরকে একসাথে করতে হবে। তাহলে শৈবাল ছত্রাকের ওই অঙ্গজ জননের অযৌন জননের পার্টটা পড়লেই তোমরা দেখবা ছত্রাকের বেলায় কনিডিয়া গনিডিয়া আছে, শৈবালের বেলায় অ্যাকিনিটি আছে, এইগুলোকে আলাদা করে যদি তোমরা পড়ে ফেলো তাহলেই কিন্তু তোমাদের পড়া শেষ। সো আশা করি বুঝতে পারছো। যদি এখানে অযৌন চেয়েছে তাহলে তোমাদেরকে, তারা দেখো হেডলাইন আসছে, কিন্তু কি আসছে? হেডলাইন। আর হেডলাইন আলাদা করে মনে রাখতে হয় না, এই যে স্পোর থাকলে অযৌন, বাকিগুলো অঙ্গজ। তাহলে কোনটাতে স্পোর নাই তারপরে সেটা অযৌন, জাস্ট এটাই মাথায় রাখবা, এটাই মাথায় রাখবা, এটাই মাথায় রাখবা। এরকম 3টা আমি বলে দিচ্ছি: কনিডিয়া, গনিডিয়া, এছাড়াও আছে অয়েডিয়া, বুঝছো? তো এটা দেখে নিলেই হবে। আরেকটা হচ্ছে যে অ্যাকিনিটি, ঠিক আছে? আরো এক্সট্রা কিছু থাকলে সেটা তোমরা কি করবা? পড়ে ফেলবা। তো 2 নম্বর প্রশ্নে আসি, কোনটি ভাইরাসের বৃদ্ধিতে বাধা দেয়? কতবার এই প্রশ্নটা আসছে, আমরা সলিউশন দিয়েছি ইন্টারফেরন, রাইট? অনেক কথা বলেছি ইন্টারফেরন নিয়ে। তাহলে এই 2টা আমরা এখন মুছে দিতে পারি, এই 2টা হয়ে গেছে।
3 নাম্বার যেটা বলেছে দেখো সেটা হচ্ছে অ্যালভিওলাস। আমরা জানি এটা হচ্ছে ফুসফুসের কার্যকরী একক, ফুসফুসের কার্যকরী একক, এবং কতক জায়গায় আবার লোবিউল লেখা আছে। তো তোমাদের অবগতির জন্য জানাই, ফুসফুসের একক দিয়ে প্রশ্ন এসেছে, অপশনে লোবিউল এবং অ্যালভিওলাস দুটোই আছে, তাহলে ডেফিনেটলি উত্তর দিবা তোমরা অ্যালভিওলাস। যদি দুইটার যে কোনো একটা থাকে তাহলে সেটাই অ্যান্সার দিবা, সহজ হিসেবে। তাহলে এই অ্যালভিওলাস থেকে অক্সিজেন রক্তে কিভাবে প্রবেশ করে? সো নর্মালি এখানে অক্সিজেনের ব্যাপার আছে, অ্যালভিওলাস তো ফুসফুস, এর তো শ্বসন করে, তাই অনেকেই না বুঝে রেসপিরেশন আনসার দিয়ে দিতে পারো, যেহেতু রেসপিরেশন মানে শ্বসন। কিন্তু ভাইয়া শ্বসনে এটার ভূমিকা আছে, কিন্তু এখানে যেটা বলছে দেখো, এটাও যদি অ্যালভিওলাস হয়, আমরা জানি অ্যালভিওলাসের প্রাচীরে কৌশিক জালিকা থাকে, আর আমরা এও জানি যে কৌশিক জালিকা তৈরি হয় ধমনী থেকে, কৌশিক জালিকা শেষ হয় শিরাতে। তো যেহেতু এই ধমনীটা ফুসফুসে ঢুকেছে, তাই এটার নাম পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, আর শিরাটার নাম পালমোনারি শিরা। তাহলে এই যে কৌশিক জালিকা বলা হয়েছে অ্যালভিওলাসের অক্সিজেন, এটাই কৌশিক জালিকায় আসে কোন প্রক্রিয়ায়? তো নর্মালি আমরা নাক দিয়ে যে অধিকাংশ অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা কিন্তু অ্যালভিওলাসে আসছে, এবং পালমোনারি ধমনী দিয়ে কিন্তু মেইনলি কার্বন ডাইঅক্সাইড আসে। সেহেতু এই কৌশিক জালিকায় অক্সিজেনের প্রেসার কিন্তু কম থাকে অ্যালভিওলাসের চেয়ে। তো যেহেতু অ্যালভিওলাসে অক্সিজেনের ঘনত্ব বেশি, তাহলে সেখান থেকে কম ঘনত্বের দিকে ডেফিনেটলি কি আসবে? ব্যাপন প্রক্রিয়া আসবে। আচ্ছা, তো ব্যাপন মানে হচ্ছে ডিফিউশন, তাহলে সঠিক আনসার হচ্ছে ডিফিউশন। এবং এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, অক্সিজেন এটা আসলো মানে এই অ্যালভিওলাসের প্রাচীরটা হচ্ছে খুব পাতলা। তাহলে পাতলা মানে সেটা কি আবরণী কলায় গঠিত? মাথায় রাখবা 3 ধরনের আবরণী কলা আছে, একটা হচ্ছে স্কোয়ামাস, একটা হচ্ছে কিউবয়েডাল, আর একটা হচ্ছে কলামনার। তো মনে রাখবা স্কোয়ামাস এর নামের শেষেও মাস আছে, এই মাছ থেকে মাছের আইসের মতো মনে রাখো। তাহলে স্কোয়ামাসের বাংলা হচ্ছে আইসাকার আবরণী কলা। তাহলে যাহাই স্কোয়ামাস তাহাই হচ্ছে আইসাকার। তাহলে স্কোয়ামাস বা আইসাকার আবরণী কলা হচ্ছে কি দ্বারা গঠিত? হচ্ছে এই অ্যালভিওলাসের প্রাচীর। অর্থাৎ এই আবরণী কলা দ্বারা যারাই গঠিত, সেই প্রাচীরটাই খুবই পাতলা হয় এবং বিভিন্ন পদার্থ বিনিময়ে বা এক্সচেঞ্জে হেল্প করে। আচ্ছা, এছাড়াও যে জিনিসটা পড়তে হবে অ্যালভিওলাস থেকে, প্রত্যেকটা ফুসফুসে অ্যালভিওলাসের সংখ্যা কত, দেন বিভিন্ন বয়স ভেদে অ্যালভিওলাসের একটা নাম্বার আছে সেটা পড়তে হবে, অ্যালভিওলাসের প্রাচীরের পুরুত্ব কত সেটা জানতে হবে। আর একটা জিনিস, যেহেতু অ্যালভিওলাস সংকোচন প্রসারণ হয়, অর্থাৎ তার স্থিতিস্থাপকতা আছে, তার মানে এর প্রাচীরটা ইলাস্টিক। এ কারণে যে প্রোটিন দ্বারা এই প্রাচীরটা তৈরি সেটা হচ্ছে ইলাস্টিন প্রোটিন। তবে গঠনের জন্য কোলাজেন প্রোটিনও থাকে, তার মানে অ্যালভিওলাসের প্রাচীর কোলাজেন এবং ইলাস্টিন উভয় ধরনের প্রোটিন দ্বারা গঠিত। সো এই হচ্ছে পড়া, সংখ্যা আর পুরুত্ব, এই দুটো তোমরা এই প্রশ্নের নিচে নোট করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে হয়ে গেল 3 নাম্বার প্রশ্ন। এবার আসা যাক 4 নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে কোনটি এক্সোক্রাইন গ্রন্থি নয়? দেখা গেল এটা সবারই জানার কথা, কিন্তু পরীক্ষার হলে দেখা গেল তোমরা বহিঃক্ষরা অন্তঃক্ষরা মিশ্র পড়ছো, মানে এক্সোক্রাইন মানে কি মনে পড়ছে না। যদিও এটা মনে না পড়ার কোনো কারণ নাই, বিকজ এক্সো মানেই হচ্ছে বাইরে। তো যাই হোক, এই গ্রন্থি নিয়ে যে কত প্রশ্ন আসে, এবং খুব কমন প্রশ্ন এটাই, কোনটি বহিঃক্ষরা নয়, কোনটি অন্তঃক্ষরা নয়, কোনটি মিশ্র, এই এটসেট্রা, এসবই বেশি আসে। আচ্ছা, সো এক্সোক্রাইন হচ্ছে বহিঃক্ষরা। আমরা জানি বহিঃক্ষরা গ্রন্থিগুলো মোটামুটি রস ক্ষরণ করে, যার মধ্যে এনজাইম থাকে। আর অন্তঃক্ষরা গ্রন্থি কি করে? হরমোন ক্ষরণ করে। তো স্যালিভারি গ্ল্যান্ড মানে হচ্ছে লালা গ্রন্থি। তাহলে দেখো ইংরেজিগুলোই কিন্তু দিয়েছে, তাই না? সো আমরা জানি লালা গ্রন্থি থেকে লালা রস ক্ষরণ হয়, এবং এই লালা রসে এনজাইম থাকে, কোনো হরমোন থাকে না। তাহলে লালা এই স্যালিভারি গ্ল্যান্ড কিন্তু হচ্ছে এক্সোক্রাইন গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি। লিভার হচ্ছে যকৃত, থাইরয়েড গ্ল্যান্ড আর প্যানক্রিয়াস। এখন একটা জিনিস লক্ষ্য করো, তোমাদের মাথায় আসতে পারে যে লিভার থেকেও কিন্তু হরমোন ক্ষরণ হয়, আবার অগ্নাশয় থেকেও কিন্তু ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। তাহলে তোমার মাথায় আসতে পারে, আরে এরা তো তাহলে বহিঃক্ষরা গ্রন্থি নয়। কিন্তু লক্ষ্য করো, প্যানক্রিয়াস যেমন এক্সাম্পল, তোমাদের বইয়ে কিন্তু বলা নাই লিভার হচ্ছে মিশ্র গ্রন্থি, তাই এটা নিয়ে আমি ওভাবে বলছি না, কিন্তু তোমাদের বইয়ে বলা আছে প্যানক্রিয়াস। আচ্ছা, অনেকেই দেখা গেল প্যানক্রিয়াস মানে জানো না, তাহলে এবার অনেকে বিপদে পড়েছে হয়তো বা যারা পরীক্ষা দিয়েছে। সো প্যানক্রিয়াস মানে অগ্নাশয়। আমরা সবাই জানি যে অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, রাইট?
তাহলে অগ্নাশয় যদি মিশ্র গ্রন্থি হয় তার বহিঃক্ষরা অন্তঃক্ষরা দুটোই আছে। প্রশ্নটা বোঝো, কোনটা বহিঃক্ষরা নয়? আর তুমি অগ্নাশয়কে বহিঃক্ষরা নয় বলতে পারবা না তো, তার মধ্যে তো বহিঃক্ষরাও আছে। আর লিভার পিত্ত রস ক্ষরণ করে, তার মানে সেটাও তো কি বহিঃক্ষরা, রস ক্ষরণ করছে, যদিও এই পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, খুব ইম্পর্টেন্ট তথ্য। বাট থাইরয়েড গ্ল্যান্ড, এটা থেকে কোনো রস ক্ষরণ হয় না, এটা থেকে মানে ওই রসের মধ্যে কোনো এনজাইম থাকে না। থাইরয়েড গ্ল্যান্ড থেকে যা ক্ষরণ হয় তার সবই হচ্ছে হরমোন হরমোন হরমোন। সো থাইরয়েড কোনোভাবেই কিন্তু বহিঃক্ষরার মধ্যে পড়ছে না। তাহলে এই বিষয়টা মাথায় রাখো। সো ডাবল ট্রিপল অ্যান্সারের দিকে ঝুঁকবা না, এখানে একটাই সিম্পল অ্যান্সার, থাইরয়েড গ্ল্যান্ড। এবং তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, অষ্টম অধ্যায় যেটা আছে জুওলজির, এই গ্রন্থি টপিক থেকে একটা ছক আছে, বিলিভ করবা কি আর না, শুধু যদি ছকটা পড়ার, কিচ্ছু পড়ার দরকার নাই। তুমি যদি প্রিভিয়াস 10 ইয়ার্সের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবা ওই ছকের মধ্যেই সব আছে। গ্রন্থি থেকে যে প্রশ্নই আসছে ছকের মধ্যে আছে, গ্রন্থি থেকে যে প্রশ্নই আসছে ওই ছকের মধ্যে আসছে। এক দুইটা ব্যতিক্রম যদি থাকে আমাকে জানি, থাকলেও থাকতে পারে, কিন্তু আমার চোখে পড়ছে না। হ্যাঁ, তো আশা করি 4 নাম্বারটা হয়ে গেল। এবং লাস্ট ওয়ান আসো, নিচের কোনটিতে কুড়ি সৃষ্টি হয়? তো ভাইয়া, কুড়ি সৃষ্টি হয়, এটার পাশে কিন্তু ইংরেজিতে লেখা ছিল ব্র্যাকেটে বার্ডিং। তো আমরা জানি হাইড্রাতে বার্ড, মুকুলোদ্গম, মনে পড়ে? মুকুলোদ্গম এর ইংলিশ কি ছিল? বার্ড, বার্ডিং। তাহলে কুড়ি সৃষ্টি মানেই হচ্ছে মুকুলোদ্গম, এবং এটাকে চোখ কলমও বলে। কি কলম বলে? চোখ কলমও বলে। তো হাসান স্যারের বই থেকে এটা নেওয়া হয়েছে, এবং আমরা এভাবে ট্রিক্স দিতাম যে বড় বড় গোল গোল চোখে তাকিও না। অর্থাৎ চোখ কলমের এক্সাম্পল হচ্ছে বড়ই এবং গোলাপ। তাহলে বড়ই এবং গোলাপে কি করা হয়? চোখ কলম করা হয়। তাহলে চোখ কলমের এক্সাম্পলে যেহেতু রোজ মানে গোলাপ, হ্যাঁ, তাহলে এখানে আনসার হচ্ছে রোজ, সাথে বড়ইটাও মনে রাখতে হবে। তাহলে এক্সট্রা আর কি পড়তে হবে? উদ্ভিদ বিজ্ঞানের অর্থাৎ বোটানির 10ম চ্যাপ্টারে তোমরা দেখবা কিছু এক্সাম্পল আছে, বিশেষ করে অযৌন জননের আর বিভিন্ন কলমের। তো নর্মালি কলমের এক্সাম্পল যে খুব বেশি আসতো তা কিন্তু না, অযৌন জননের এক্সাম্পলগুলোই কিন্তু বেশি আসতো, বা অঙ্গজ জননের, যেমন মূলের মাধ্যমে কার জনন হয়, কাণ্ডের মাধ্যমে কার জনন হয়, সাকারের সাহায্যে কার জনন হয়, এগুলোই কিন্তু বেশি আসতো। বাট এবার কিন্তু এই কলম থেকে দিয়েছে। সো কলমের কিন্তু অনেক এক্সাম্পল আছে, গুটি কলম, শাখা কলম, সেরকম কিন্তু আছে, শাখা কলম, দেন দাবা কলম, আবার এই যে চোখ কলম, তাই না? তাহলে এখন তোমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে আমি যে মিলাই করলাম যে বড় বড় গোল গোল চোখ, তাহলে তোমাদের এক্সাম্পলগুলো মনে রাখার জন্য যে কাজটা করতে হবে, যে কলম ওই ট্রিক্সের মধ্যে সেটাও কিন্তু থাকতে হবে। যেমন আমি যদি এভাবে পড়তাম যে চোখ কলমের এক্সাম্পল হচ্ছে বড় গোলাপ, সে তুমি এভাবে পড়লা যে চোখ কলমের এক্সাম্পল হচ্ছে বড় গোলাপ, তো তোমার কাছে এক সময় বড় গোলাপ মনে থাকবে, কিন্তু এই বড় গোলাপটা কোন কলমের এক্সাম্পল সেটা কিন্তু ভুলে যাবা। তাই ট্রিক্সটা এমন ভাবে বানাবা এই চোখ কথাটাও যাতে ট্রিক্সের মধ্যে থাকে। তাহলে বড় বড় গোল গোল চোখ, চোখ, অথবা চোখ দিয়ে বড় গোলাপ দেখলাম, অর্থাৎ এই চোখটাকেও তুমি সাথে রাখবা যে চোখ দিয়ে বড় গোলাপ দেখলাম, হ্যাঁ, অথবা চোখ দিয়ে গোল বড়ই দেখলাম, তুমি তোমার মতো করে বানাবা, চোখ দিয়ে গোল বড়ই দেখলাম। সো ওই জিনিসটাকেও তোমার সাথে রাখতে হবে, নাহলে পরীক্ষায় কোনটা কার ছন্দ সেটাই তুমি ভুলে যাবা। তো আশা করি বুঝতে পেরেছো। আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন 5টা করেই পড়ি, কারণ 5টা করে পড়তেই আমাদের 10-15 মিনিটের উপরে চলে যায়, আর বেশি হলে তোমরা বিরক্ত হও, দেখতেও চাও না। তো যদি আমরা রেগুলার ভিডিও দিই তাহলে আশা করছি খুব শীঘ্রই এটাও শেষ হবে। এবং 20-21-এর যদি আমি বায়োলজি সলিউশনটা দিয়ে দিই, তোমরা জানো যে 19-20, 18-19-এর 17-18 পর্যন্ত কিন্তু আমরা সলিউশন দিয়ে ফেলছি, কেমিস্ট্রিরও দিয়েছি, ফিজিক্সেরও দিয়েছি, ইংলিশেরও দিয়েছি। সো আমি 20-21 বায়োলজিটা শেষ করে কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকেটাও ইনশাল্লাহ স্টার্ট করব। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।